সবার প্রথমে তো একটা ক্ষমা তো চাইতেই হবে। ক্ষমা চাইতে হবে ইন দ্য সেন্স, মানে গত বছর যখন ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাগল করছিল উইথ ইঞ্জুরি, 67 টাইপস অফ ইঞ্জুরিস হয়েছিল প্লেয়ারদের, ঘুরিয়ে ফিরিয়ে যখন ইঞ্জুরিস হয়েছিল। আর যখন এরিক টেন হ্যাগ বারবার বলছিল যে বিকজ অফ দ্য ইঞ্জুরিজ উই আর নট এবল টু প্লে দ্য ওয়ে উই ওয়ান্ট টু প্লে, আমরা তখন ইভেন আমিও কিন্তু এরিক টেন হ্যাগকে ব্লেম করেছিলাম। এরিক টেন হ্যাগকে প্রচণ্ড রকমই ব্লেম করেছিলাম। যদিও এর সাথে এরিক টেন হ্যাগের স্যাক হয়ে যাওয়ার ব্যাপারটা নিয়ে মেলাবেন না, ওটা আলাদা। বাট ব্লেম করেছিলাম যে হ্যাঁ, কী করে এটা ম্যানেজার বলতে পারে। তার জন্য একটা ক্ষমা তো এখন আমি চাইবই, কারণ সেম পরিস্থিতি, যে পরিস্থিতির মধ্যে দিয়ে এই মুহূর্তে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি যাচ্ছে, আর কার্লো অ্যানসেলোত্তির রিয়াল মাদ্রিদ যাচ্ছে, এবং ওরা যেভাবে খাচ্ছে রীতিমতো, বিকজ এরিক টেন হ্যাগ টানা 6 ম্যাচ মনে হয় আনবিটেন, 6 ম্যাচ মনে হয় জিততে পারেনি। এরম সিচুয়েশান এত খারাপ টাইমেও যায়নি। টানা 5 ম্যাচ হেরেছে, এমনটা কিন্তু এরিক টেন হ্যাগের সাথে হয়নি। আর রিয়াল মাদ্রিদ তুলনামূলক একটু বেটার জায়গায় আছে, কিন্তু এই দুজন লেজেন্ডারি ম্যানেজারের যে অবস্থা এই মুহূর্তে ইন্টারন্যাশনাল ফুটবলে, মনে হয় এইরকম সিচুয়েশান এই দুজন লেজেন্ডারি ম্যানেজার খুব রেয়ার ফলো, মানে পেপ গার্দিওলা তো কখনো এরকম তার কেরিয়ারে আসেইনি, কার্লো অ্যানসেলোত্তিরও আমার মনে হয় না এসেছে বলে, তাই না? কিন্তু দেখুন, আমি স্টিল যে জিনিসটা মনে করি, যেটা আমি গতবারও বলেছিলাম, যে একজন ম্যানেজার সে কতটা ব্রিলিয়েন্ট, কতটা লেজেন্ডারি একজন ম্যানেজার, সেটার কিছুটা এটার উপরও ডিপেন্ড করে যে মোমেন্টে টিমে ভর্তি ক্রাইসিস, সেই মোমেন্টে তিনি কীভাবে সেখান থেকে রেজাল্ট বের করছেন। অ্যান্ড দিস ইজ ওয়াই আমি স্টিল এই লোকটাকে ভগবান মনে করি, স্যার অ্যালেক্স ফার্গুসন। ম্যানচেস্টার, আমার এখনও মনে আছে 2012-13, যেটা লাস্ট সিজন ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়ন হয়েছিল, সেই সিজনে ভিডিচ ফার্দিনান্ডের লং টার্ম ইঞ্জুরি ছিল। ডিফেন্সিভ পেয়ার খেলেছিল ইভান্স, জোন্স, স্মলিং, রাইট ব্যাক, লেফট ব্যাকও কনসিস্টেন্টলি সেম ব্যাকলাইন ছিল না, মিডফিল্ডও সেম মিডফিল্ড নামছিল না। রুনির ইঞ্জুরি, ভ্যান পার্সির ইঞ্জুরি, যদিও ভ্যান পার্সির ইঞ্জুরিটা খুব ছোট ছিল, নানির ইঞ্জুরি, ভ্যালেন্সিয়ার ইঞ্জুরি, কোনো ম্যাচে আপনার এই মাইকেল ক্যারিক নেই, কোনো ম্যাচে স্কোলসকে ফেরত আনা হয়েছিল রিটায়ারমেন্ট থেকে ক্রাইসিসটাকে অন্তত একটা ঠেকনা দেওয়ার জন্য। তো এরম ক্রাইসিসের মধ্যে দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড স্যার অ্যালেক্স ফার্গুসনের সময় কিন্তু অনেকবার গেছে, স্টিল কিন্তু সেই মানুষটা ইনজুরি নিয়ে খুব রেয়ার কি, হয়তো একদমই না যে সে বলেছে যে আমার টিমে প্লেয়ার নেই তাই আমি খেলতে পারছি না। তার ফিলোসফি এটাই ছিল, ইফ ইউ আর প্লেয়িং ফর ম্যানচেস্টার ইউনাইটেড, ইফ ইউ আর নট প্লেয়িং রেগুলারলি ফর ম্যানচেস্টার ইউনাইটেড, নাও ইজ দ্য টাইম টু প্রুভ ইউর ওর্থ দ্যাট ইউ বিলং টু দিস ক্লাব, যে তুমি এই ক্লাবের হয়ে পারফরমেন্স করার এবার সুযোগ পাচ্ছ। এখানে তোমাকে দেখাতে হবে কেন তুমি এই প্লেয়ারদের থেকে বেটার হতে পারো, কেন তুমি ডিজার্ভ করো এদের থেকে আগে স্টার্ট করা ফার্স্ট 11-এ। এটা স্যার অ্যালেক্স ফার্গুসন ছিলেন। না হলে আর্সেনালের এগেনস্টে কেউ টোটাল টিমে 7টা ডিফেন্ডার নামিয়ে অ্যাটাকিং ফুটবল খেলে, ফরমেশনে কোনো পরিবর্তন নেই, 4-4-2, যেখানে রাফায়েল ফাবিও রাইট মিডফিল্ডার লেফট মিডফিল্ডে খেলেছিল, শুধু ফার্স্ট টিমের মধ্যে রুনি তার প্রপার পজিশনে খেলেছিল স্ট্রাইকার, আদারওয়াইজ সবাইকে মেকশিপ চেঞ্জ করে খেলাতে হয়েছিল, এতটাই ক্রাইসিস ছিল ওই সময়। তারপরও এফএ কাপে আর্সেনালকে হারানো, এই স্কোয়াডটার কথা সবার মনে আছে আপনাদের। তো এই একটা জায়গা থেকে আমার যেটা এখনও মনে হয় যে আজকে স্যার অ্যালেক্স ফার্গুসনের যে খামতিটা, ওরম একটা ক্যারিসমা ফুটবল থেকে এই মুহূর্তে তিনি বিদায় নিয়েছেন, ফুটবলে আর ম্যানেজিং করেন না, কেন ওনাকে ওই জায়গায় লেজেন্ড টপ কোচেদের সবার ওপর, এই যে পেপ গার্দিওলা, দেখুন আমি পেপ গার্দিওলার
উনি যা যা করেছে পেপ গার্দিওলা, এখনও ওয়ার্ল্ড ফুটবলে যা যা দেবে, সেগুলোর আমি কোনোটারই অবহেলা করার একদম পক্ষপাতী নয়। অনেকে করছে, অনেকে মিমস বানাচ্ছে, অনেকে ট্রোল করছে, ওগুলো তাদের ফুটবল সম্বন্ধে জ্ঞান খুব কম আমার মনে হয়। আমারও জ্ঞান খুব কম, বাট স্টিল ওগুলো অপমান করা। কিন্তু এটাও মানতে হবে, পেপ গার্দিওলা, রড্রি নেই অ্যান্ড হি স্টার্টেড ক্রাইং, আমাকে রড্রি দাও, আমি দেখিয়ে দিচ্ছি। আগের দিন লিটারালি বলেছে যে গিভ মি মাই টিম, আই উইল শো ইউ রিয়েল ম্যানচেস্টার সিটি। বাট দিস ইজ দ্য টাইম। আগের দিন আমি আমার ভিডিওতে এই কথাটা বলছিলাম যে পেপ গার্দিওলা কখনোই এরকম ক্রাইসিসের মধ্যে দিয়ে যায়নি। পেপ গার্দিওলা মিন সাকসেস, পেপ গার্দিওলা মিনস টপ। আজকে পেপ গার্দিওলা সাডেনলি 5টা ম্যাচ হেরেছে। আগের দিন চ্যাম্পিয়ন্স লিগে, যারা এই ম্যাচটা দেখেছেন, আমি দেখিনি, পরে দেখেছি, 3-3 থেকে যেভাবে টিম 3-0 থেকে যেভাবে টিমটা কোলাপস করলো, এটার ব্যাখ্যা কিছু নেই। আর যদি এটা ম্যানচেস্টার ইউনাইটেড করতো, ইংলিশ মিডিয়া এই মুহূর্তে যেভাবে বায়াসড, তো এটা যদি ম্যানচেস্টার ইউনাইটেড করতো তাহলে ভাবুন কী হতো। বাট ম্যানচেস্টার সিটি 3-0 আপ, 78th মিনিট, কেউ স্বপ্নে ভাবতে পারে না ওখান থেকে ম্যানচেস্টার সিটি 3টে গোল কনসিড করেছে। অ্যান্ড দ্যাট ইজ ব্লাডি ফুটবল। পেপ গার্দিওলা পর্যন্ত বুঝে উঠতে পারছে না এই ক্রাইসিসে কী করবে। লুক অ্যাট দ্য স্কোয়াড, লুক অ্যাট দ্য ইনজুরি লিস্ট অফ রিয়াল মাদ্রিদ। কার্লো অ্যানসেলোত্তি, সে এখন আর ভুরুটাকে তুলে দিয়েও কিছু করতে পারছে না। কামাভিঙ্গা ইনজার্ড, চুয়ামেনি ইনজার্ড, কারভাজাল ইনজার্ড, ডেভিড আলাবা ইনজার্ড, এদার মিলিটাও ইনজার্ড, ভিনিসিয়াস জুনিয়র ইনজার্ড, রড্রিগো ইনজার্ড। পুরো টিমের মিডফিল্ডে 2টো মেন প্লেয়ার ইনজার্ড, চুয়ামেনি, কামাভিঙ্গা। 2টো আপফ্রন্টে মেন প্লেয়ার ইনজার্ড, রড্রিগো, ভিনিসিয়াস। 2টো পুরো ব্যাক লাইনটা ইনজার্ড, কারভাজাল, এডার মিলিটাও, ডেভিড আলাবা। কিন্তু হেডলাইন হচ্ছে বড় করে লিভারপুল ডমিনেটেড, লিভারপুল আউটপ্লেড রিয়াল মাদ্রিদ। আজকে যদি এটা উল্টো দিকে হতো, লিভারপুল ইনজুরি লিস্ট ভর্তি থাকতো। যখন লিভারপুল ইনজুরিতে খুব ভুগেছিল সেই সিজনে কিন্তু লিভারপুল 7th শেষ করেছে, আই থিঙ্ক 5th শেষ করেছিল ক্লপের সময়, ওই লকডাউন পিরিয়ড। ইয়েস, সেই সময় কিন্তু লকডাউনের ওই তারপরের সিজনটায়, সেই সময় কিন্তু লিভারপুলের অবস্থাও খারাপ হয়েছিল, বাট বায়াসড ইংলিশ মিডিয়া। তো যাই হোক, যেটা বলছিলাম যে এই মুহূর্তে পেপ গার্দিওলা আর কার্লো অ্যানচেলোত্তির টিমের অবস্থা, তাদের ওই দুজন ম্যানেজারের অবস্থা দেখে সত্যি খারাপ লাগছে। বিকজ ফুটবল যেমন সাকসেস দেয়, ফুটবল আপনাকে ফ্রাস্ট্রেশনও দেয়। ফুটবল আপনাকে ফেলিয়ারের যে টেস্টটা, সেটা এমনভাবে টেস্ট করায়, মানে সাকসেসের ওই দিনগুলো। আর আমরা মানুষরা তো খুব তাড়াতাড়ি ভুলে যাই সব কিছু, আমাদের স্মৃতিশক্তি বড্ডই কম, তো আমরা ভুলে যাই পেপ গার্দিওলা কী প্রোভাইড করেছে ইংলিশ ফুটবলে উইথ ম্যানচেস্টার সিটি। বাট এটাও দেখতে হবে, 6টা ম্যাচ রেজাল্ট এদিক ওদিক হওয়াতে যেভাবে পেপ গার্দিওলা নিজের, আমি জানি না এগুলো কী মাথায় দাগ, মানে কি হয়েছে ড্রেসিং রুমে বা টানেলে কি, আমি জানি না এগুলো নিয়ে কেন কিছু এখনও সেইভাবে রিভিল হয়নি। কিন্তু দিস ইজ আ ক্রেজি টাইম। অ্যান্ড নাও ম্যানচেস্টার সিটি হ্যাভ টু প্লে লিভারপুল নেক্সট উইকেন্ড। মানে সত্যি হচ্ছে, আমি কল্পনা করতে পারিনি কখনো যে আমি ম্যানচেস্টার সিটিকে উইথ পেপ গার্দিওলা এই সিচুয়েশানে দেখব। মানে হ্যাঁ, এমন নয় কিন্তু যে ম্যানচেস্টার সিটি একদম পুরো প্রিমিয়ার লিগে টপ 4 করতে পারবে না বা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বেরিয়ে গেছে, বাট যে সিচুয়েশান দিয়ে তারা যাচ্ছে, ইটস সাডেনলি একটা যেন সেই অ্যালার্ম বেজে গেছে। 5টা ম্যাচ জিততে না পারা, 6 নম্বর ম্যাচে এইভাবে ড্র করা, নেক্সট ম্যাচ লিভারপুল, ওখানে যদি রেজাল্ট খুব খারাপ কিছু হয়, কারণ এমন একটা সিচুয়েশান পেপ গার্দিওলা বুঝে উঠতে পারছে না কীভাবে টিম সেট আপ করবে। রড্রি নেই, কোভাচিচ নেই, কেভিন ডি ব্রুয়নে পুরো ম্যাচ খেলার মতো ফিট নেই, ডোকু নেই, ফুল টিম কম্বিনেশন বুঝে উঠে যাচ্ছে না। টিমটা সাডেনলি গোল করা বন্ধ করে দিয়েছে, গোল করলেও কনসিড করে যাচ্ছে, এডারসন ফর্মে নেই, উল্টো পাল্টা গোল কনসিড করছে। তো সমস্ত বিপদ ঘিরে ধরেছে ম্যানচেস্টার সিটিকে। সেম উইথ রিয়াল মাদ্রিদ। এই স্কোয়াড নিয়ে তারা হয়তো লা লিগাতে বেঁচে যাবে, লা লিগাতে তারা চ্যাম্পিয়ন না হোক সেকেন্ডে থেকে যাবে,
রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে 5টা ম্যাচ খেলে 3টে হার 2টো ড্র 2টো উইন। ক্যান ইউ ইমাজিন? 3টে ম্যাচ হেরে বসে আছে অলরেডি রিয়াল মাদ্রিদ, 5 ম্যাচে মাত্র 6 পয়েন্ট। আর তারা 3টে ম্যাচের মধ্যে 3টে জিততে হবে, আদারওয়াইজ টপ 8 তো অনেক দূরে প্লে অফ খেলতে হবে, যেটা এখন নতুন রুল 8 থেকে 9 থেকে 24th পজিশনে টিমগুলোকে প্লে অফ খেলতে হবে। তো এখন সিচুয়েশন ওই দিকেই দাঁড়িয়েছে। আজকে রাতে ম্যানচেস্টার ইউনাইটেড উইল প্লে ইউরোপা লিগ ম্যাচ ওল্ড ট্র্যাফোর্ডে অ্যামোরিমের ডেবিউ আছে। সো যতক্ষণে ভিডিওটা আপনারা দেখবেন ততক্ষণে হয়তো ইউনাইটেডের খেলা চালু হয়ে যাবে, শেষ হয়ে যেতে পারে। সত্যি ক্রেজি উইক মানে আমি সত্যি বুঝতে আমি খুব ইগারলি ওয়েটিং ফর দ্য উইকেন্ড, কারণ রিয়াল মাদ্রিদ দে উইল কাম ব্যাক, বিকজ তাদের কাছে লা লিগাতে অতটা ডিফিকাল্ট নাও হতে পারে তাদের জন্য, বাট বড় ম্যাচ নেই। বাট ম্যানচেস্টার সিটি হ্যাভ টু প্লে লিভারপুল, আর যে আন্দ্রে স্লটের লিভারপুল থামার নামই নিচ্ছে না। আন্দ্রে স্লটের লিভারপুল, সো ম্যাচ নিয়ে অ্যানালিসিস করার মতো কিছু আমি পেলাম না, কারণ সত্যি কথা বলতে আমার রিয়াল মাদ্রিদের ম্যাচে কালকে আমি যেটা দেখে বুঝলাম, টোটালি ডিসজয়েন্টেড একটা টিম, কোনো কানেকশান নেই কারোর সাথে কারো। সো এই টিম নিয়ে এই মুহূর্তে কার্লো আনচেলত্তি, আমি জানি না এখন এই কারণেই হয়তো এটা বলা হয় যে ভিলেন হওয়ার আগে হিরো থাকতে থাকতে বেরিয়ে যাওয়াটা খুব দরকার। তো মনে হয় পেপ গার্দিওলার 2 বছরের কন্ট্রাক্ট এক্সটেন্ড করাটা উচিত হলো না। আর মনে হয় কার্লো আনচেলত্তিরও চ্যাম্পিয়ন্স লিগটা জিতে যাওয়ার পর হ্যাপিলি এই টিমটাকে অন্য কাউকে দিয়ে, বাট আমি জানি না। সো লেটস সি কী হয়। পরের ভিডিওতে দেখা হচ্ছে। কেমন লাগলো ভিডিওটা জানাবেন। বাই, আবার দেখা হবে।